নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ, একথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম। আর সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন করেন সিএসি। পরে একে একে কথা বলেন নির্বাচন কমিশনাররা। এ সময় ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনে জড়িত ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট কার্যক্রম কি হবে তা জানা যাবে এ প্রশিক্ষণে। তার আশা, এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পড়বে প্রবাসীদের। এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমাদের ধারণা, প্রাথমিকভাবে আমরা যেটা প্রত্যাশা করছি, সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে ভোটার সংখ্যা। প্রশিক্ষণে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ হবে এবারের নির্বাচন। সেই সাথে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ধানাই পানাই হবে না, সুতরাং ভালো ভোটের বিকল্প নেই। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই। এদিকে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, নির্বাচন সফল হলে সফলতা যেমন ইসির, তেমনি ব্যর্থ হলে ব্যর্থতার দায়ও নিতে হবে ইসিকে। ফলে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। ভালো একটা নির্বাচন উঠিয়ে আনার জন্য তারা সবাই হতে পারে, মানে এটার মধ্যে জড়িয়ে যেতে পারে। তো সেই অনুরোধ থাকবে আমার, কারণ দিন শেষে যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। অনুষ্ঠানে সিইসি জানান, নির্বাচন ঘিরে বাড়ছে নিত্য নতুন চ্যালেঞ্জ, যা মোকাবেলায় সবাইকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান তার। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। 2 দিনে 80 জনকে প্রশিক্ষণ দিবে নির্বাচন কমিশন, যারা পরবর্তীতে মাঠ পর্যায়ে অন্যদের প্রশিক্ষণ দিবে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। মধ্যপন্থী, উদারপন্থী এবং গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন হতেই হবে, নইলে ফ্যাসিবাদ আবার ফিরে আসার সম্ভাবনা থাকবে বলেও জানান তিনি। গতকাল নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠান এবং সরকার মিলে এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারলে একটি লক্ষ্যে পৌঁছা যাবে। রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো, সরকার তারা যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা একটা মোটামুটিভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালামের রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটাই মন্তব্য করেন। রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশ। বিএনপি মহাসচিব আক্ষেপ করে বলেন, মাঝে মাঝে হতাশ হয়ে যখন দেখি কিছু দুর্বৃত্তের কারণে আমাদের এতদিনের লড়াই, সংগ্রাম ও স্বপ্ন সব ব্যর্থ হয়ে যাচ্ছে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যেই এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নাই। তা না হলে এ জাতি প্রচণ্ড রূপে ক্ষতিগ্রস্ত হবে। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য। মানুষ পরিবর্তন চায়,
সে পরিবর্তনটা বিএনপির কাছে চায় দাবি করে বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীদেরকে সেজন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করার তাগিদ দেন। একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। বিশ্ববাজারে চালের দাম গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এই ঘটনা এশিয়ার অনেক কৃষকের জন্য বড় ধাক্কা। কিন্তু বাংলাদেশে চালের বাজারে কোনো প্রভাব নেই। ভারত থেকে চাল আমদানি হচ্ছে, তবুও দেশের বাজারে কোনো পরিবর্তন নেই। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। রেকর্ড উৎপাদন ও ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিশ্ববাজারে সরবরাহ বেড়ে গেছে অনেক, কিন্তু চালের বাজার যেন স্থবির। একদিকে ভারত থেকে আসছে আমদানি করা চাল, অন্যদিকে দেশের গুদামে পর্যাপ্ত মজুদ, তবুও ভোক্তার কোনো স্বস্তি নেই। খুচরা বাজারে মাঝারি মানের চাল কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা, আর উন্নত মানের চাল ৭৫ টাকার নিচে কোনো মতেই মিলছে না। পাইকারি বাজারেও একই অবস্থা। ব্যবসায়ীরা বলছেন পরিবহন ব্যয় ও ডলারের চাপ মূল্যকে স্থির রেখেছে। তবে ভোক্তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী মহল। এক সপ্তাহের মধ্যে এক বস্তা প্রতি আপনার ২-৩০০ টাকা বাড়ছে। এটা কোনো যুক্তিসঙ্গত না। যা কিছু হয় দাম বাড়তি এবং কমতি, এটা সব মেলে হয় আর কোম্পানিদের কাছে হয়। কিন্তু আসলে মূলে কেউ যায় না, যাবেও না। এটা পূর্বের থেকে দেখে আসছে, মূলে না যাওয়া পর্যন্ত চালের দাম কমবে না। সরকারি হিসেবে দেশে চালের ঘাটতি নেই, বরং চলতি মৌসুমে উৎপাদনও ভালো হয়েছে। দাম স্থির থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন সব মহলের মানুষ। এদিকে টানা ১ মাস ধরে চাল কিনতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্তরা পড়ছেন চরম ভোগান্তিতে। মানে এই বাজারের আসলে এক এক জায়গায় এক এক দাম, সব কিছু আমার না বিশ্বাস হয়ে গেছে আমাদের জন্য। আমরা বেতন পাই কত, আমরা বেতন তো আর বাড়ে নাই। বাংলাদেশে চাল আমদানি সাধারণত নিষিদ্ধ থাকে। সরকার বিশেষ অনুমতি দিয়ে চাল আমদানি করে। সময়মতো আমদানি না হলে বাজারে কারসাজির সুযোগ সৃষ্টি হয় বলে জানান বিশেষজ্ঞরা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। গত কয়েক বছর ধরে যেন ফিরছে পাটের পুরনো ঐতিহ্য। দাম ভালো পাচ্ছেন কৃষকরা, তবে এবার দেশ জুড়ে মিশ্র চিত্র। কোথাও অতিবৃষ্টি ও খরার কারণে পাটের ফলন কম, কোথাও বাম্পার ফলনেও কৃষকরা ন্যায্য দাম পাওয়ার শঙ্কায়। পানি সংকটে উৎপাদন খরচ বৃদ্ধি, লাভের অংশ কমিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত মাসে মাদারীপুরে বৃষ্টি ছিল না, তাই পাট জাগ দেওয়ার পানি মেলেনি। আর তার আগে অতিবৃষ্টি ও প্রচণ্ড রোদে নষ্ট হয়েছে ক্ষেত। প্রতি বিঘায় ১১ থেকে ১৪,০০০ টাকা খরচ হলেও ফলন মাত্র ৬ থেকে ৭ মণ। এতে লাভ পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। অনেকেই খারাপ, পানিরও দুর্যোগ, পানি নাই, কারণ পানির কারণে আমাদের অনেক কষ্ট হয়। আর রোড গার্ডের পরিস্থিতিও ভালো না, এই রোডের জন্য পাট আনতে ৩ গুণ হয়। পাটের খেতে মনে করেন 2টা করে ডিজাইন দেওয়া লাগে, শীষ দেওয়া লাগে, এতে ৮০ টাকা করে মনে করেন পরবর্তী নিতে আছে। এরপরে যে লাভ হইতেছে, লাভে কোনো কাম হইতেছে না, থাকে না কিছু। জেলায় এবার পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৬,৮৬০ হেক্টরে। উৎপাদন আশা ৩৪,৯২১ মেট্রিক টন। মাদারীপুর জেলায় এবছর আমাদের ৩৬,৮৬০ হেক্টর পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আমরা সেখানে ৩৬,৯২১ হেক্টর জমিতে পাটের আবাদ করেছি, লক্ষ্যমাত্রা থেকে বেশি। বাজার মূল্য ভালো, গত বছর এই সময়ে যা ছিল তার থেকে ১,০০০ টাকা বেশি আছে। মেহেরপুরে ১৭,৬৫৫ হেক্টরে আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তবে অতিবৃষ্টি ফলন কমিয়েছে, বিঘায় ১০ মণের বেশি নয়। এই বছরে আল্লাহর রাস্তায় খুবই ভালো বৃষ্টি হয়েছে। এই বছরে দেখা যায় জাগ দেয় কোনো সমস্যা নেই, যেখানে সেখানে পানি হয়ে গেছে। এই কারণে দেখা যাচ্ছে পাটও খুব সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। একটাই কারণ দেখা যাচ্ছে বৃষ্টির কারণে পাট এবার জুট হয়নি। তো মোটামুটি যাই হোক, এবারে পাট মৌসুমটা এসে এবারে গতবার তুলনায় এবার দামটা ভালো, ২৮০০-৩০০০ টাকা মন চলছে। এটা মোটামুটি চাষি একটু সুস্থতা বোধ করছে। কৃষি বিভাগ জানায় এবার পাটের ফলন কম হলেও বাজার দামে পুষিয়ে নিচ্ছে চাষিরা। যে পরিমাণ জমিতে পাট কেটেছি বা কাটা হয়েছে তার থেকে যে ফলন পাওয়া গেছে বিঘা প্রতি ৯ থেকে ১০ মণ ফলন পাওয়া গেছে। পাটের বর্তমান বাজার দাম ৩,০০০ টাকা বা তার ঊর্ধ্বে রয়েছে। যদি এরকম দাম কৃষক ভাই পান তাহলে তাদের যথেষ্ট লাভবান হবেন।
টাঙ্গাইলেও পাটের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় আবাদ কম হলেও অনুকূল আবহাওয়ায় ভালো ফলন। চাষিদের পরিবার বিশেষ করে নারীরা পাট কাটা ও শুকোনোর কাজে ব্যস্ত। 73% জায়গার মধ্যে মনে করেন যে খুব ভালো হালা 8 মণ পাট হয়, কি 9 মণ হয়, আর বেশি আর হয় না। গতবার আঙ্গুরের লসে চালে এবার মনে করেন যে একটু পাটের বাজারটা মোটামুটি ভালো, এই জন্য গৃহস্থের মোটামুটি এখন পোষাইতেছে। পাট এবার খুব আর ভালো হয়েছে, পাটের আবাদে মোটামুটি পয়সা লাগবে ভালো। সরকারিভাবে পাট চাষিদের প্রণোদনা, বিনামূল্যে বীজ বিতরণ সহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এবং আমাদের সরকারিভাবে আমরা কৃষকদেরকে নিয়মিত এই ব্যাপারে কিছু প্রশিক্ষণ দিচ্ছি, উৎপাদন তারা যাতে ভালো পায়, এবং সরকারিভাবে কিছু প্রণোদনা আমরা বাস্তবায়ন করি। বিনামূল্যে বীজ এবং ভালো জাতের যে সমস্ত জাতগুলো আছে সেই সমস্ত জাতের বীজগুলো আমরা সরবরাহ করি, এবং কৃষকদেরকে কিছু প্রণোদনা বা কিছু বিনামূল্যে সারও আমরা বিতরণ করি। গত বছরের চেয়ে এবার বাজারে পাটের দামও বেশি। সারা দেশে অঞ্চলভেদে 2500 থেকে 3200 টাকা মণে বিক্রি হচ্ছে পাট। চলতি মৌসুমে অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা, তবে আবাদ ভালো হওয়ায় স্বস্তিতে কৃষক। শাশ্বতী সরকার, নাগরিক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কিশোর কিশোরী ও তরুণদের সুরক্ষা ও মানসিক বিকাশে কাজ করছে স্পিরিট প্রজেক্ট। ফুটবল ও হ্যান্ডবলের মতো খেলাধুলার মাধ্যমে তৈরি করা হচ্ছে ইতিবাচক পরিবেশ। তারা শিখছে নেতৃত্ব, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা আর জলবায়ু ঝুঁকি মোকাবেলার কৌশল। আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে ঢাকার বাউনিয়াবাদ ও কুড়িগ্রামের তরুণরা। মাঠের খেলায় তারা শুধু ক্রীড়া দক্ষতাই অর্জন করছে না, বরং শিখছে দলগত সমস্যার সমাধান, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তা। সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে দূরে থাকছে মাদক আর অপরাধ থেকে। ঢাকা ও কুড়িগ্রামে বাস্তবায়িত এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কিশোরী ও তরুণীদের নিরাপদ অংশগ্রহণে। ফুটবল ও হ্যান্ডবল মাঠে এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে খেলছে। এতে তৈরি হচ্ছে আত্মবিশ্বাস, নেতৃত্বের ক্ষমতা, পাশাপাশি ভাঙছে সামাজিক বাধা। খেলার মাধ্যমে কিশোর কিশোরী ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অলিম্পিক রিফিউজ ফাউন্ডেশন অর্থায়ন করছে। সহযোগিতায় আছে টিডিএস ফাউন্ডেশন। এই প্রকল্পের জন্য মোট 10,000 জন উপকারভোগী নির্ধারণ করা হয়েছে। ঢাকায় বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স এবং কুড়িগ্রামে বাস্তবায়ন করছে সলিডারিটি। এছাড়াও সরকারি প্রতিষ্ঠান, যুব উন্নয়ন, সমাজসেবা কার্যালয়, ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, হ্যান্ডবল ফেডারেশন কাজ করছে। জড়িত মুসলিম এইড, ন্যাশনাল কাউন্সিল অফ ডিসেবল উইমেন্স, রাড্ডা, ওয়ার্ল্ড ভিশন ও অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানও সার্বিকভাবে সহযোগিতা করছে। খেলার মাঠে শেখা দক্ষতা তরুণরা কাজে লাগাচ্ছে বাস্তব জীবনে। কেউ কমিউনিটিতে সমস্যা সমাধানে নেতৃত্ব দিচ্ছে, কেউ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাডভোকেসি করছে। এর মাধ্যমে তারা শিশু নির্যাতন সহ স্থানীয় নানা সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখছে। খেলাধুলা এখন শুধু বিনোদন নয়, জীবনের সুযোগও তৈরি করছে। স্পিরিট প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া কেউ কেউ এরই মধ্যে জাতীয় দলে খেলার সুযোগও পেয়েছে। এতে দেশের ক্রীড়া অঙ্গনে যোগ হচ্ছে নতুন প্রতিভা, আর তরুণরা পাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগ। মহৎ এই উদ্যোগের মাধ্যমে স্পিরিট প্রজেক্ট প্রমাণ করছে যে খেলাধুলা এখন শুধু বিনোদন নয়, বরং তরুণদের সুরক্ষা ও বিকাশের একটি কার্যকর উপায়। সিরাজুমনি শুভ, নাগরিক। ভালুকায় বিএনপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়েছে। সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আয়োজনে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। জানাবো দেশের বাইরের খবর। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। গতকাল দেশটির রাজধানী সানায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। দখলদাররা সানার একটি অ্যাপার্টমেন্টে বোমা বর্ষণ করে। সেখানে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত হন বলে জানিয়েছে ইয়েমেনি সংবাদ মাধ্যম আল জুমহুরিয়া। অপর সংবাদ মাধ্যম এডেন আল ঘাত জানিয়েছে প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি তার আরও কয়েকজন সঙ্গী সহ প্রাণ হারিয়েছেন। জানাবো খেলার খবর। চট্টগ্রামে প্রথমবার মতো টি-20 আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করে বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেন, আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক কিংবা রিয়াদ সবাই স্কুলের মাঠেই লুকিয়ে আছে। আমাদের দায়িত্ব হলো সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করে সঠিকভাবে গড়ে তোলা। আরও জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা দলকে নিয়ে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি বলেন, নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেটের কোনো বিকল্প নেই। শুধু ক্রিকেটার নয়, দেশ জুড়ে ক্রিকেট ভক্তও তৈরি হবে উল্লেখ করেন তিনি। প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। সেই জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে, একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে, সেখানে ফিজিও, ট্রেনার এবং সব সাপোর্ট স্টাফগুলো তৈরি করতে পারে। এবং এটা চিটাং শুরু করলো, আমরা আশা করবো অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। আবারও বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে। বুলবুল অবশ্য নির্বাচন নিয়ে না ভেবে নিজের কাজেই মনোযোগ রাখছেন। এটা তো ধরেন ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। একটা দেশের নির্বাচন হয়, মানুষ পিক করে রাইট পারসন, এটা অনেক কিছু নিজের কন্ট্রোলের বাইরে। আমার ব্যক্তিগত যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে দেখেন, আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার একটা পার্মানেন্ট সব কিছু ছিল, আমি ছেড়ে দিয়ে এসেছি ফর দ্য কান্ট্রি। সেই কাজটা করার জন্য যতদিন করা সম্ভব করলাম, পরবর্তীতে সেটা আমার হাত নেই। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে নতুন ক্রিকেটার বের করাই মূল লক্ষ্য উল্লেখ করেন আয়োজক কমিটি। বিসিবির কর্মকর্তারা জানান, ক্রিকেটারদের সুযোগ সুবিধায় কোনো ঘাটতি থাকবে না। জাতীয় লিগে যেরকম ব্যবস্থা থাকে এই প্রতিযোগিতাতেও সেটি নিশ্চিত করা হবে। কোনো কোনো বিভাগে এটা দারুণভাবে হবে, কোনো কোনো বিভাগে অত ভালোভাবে হবে না, কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে, এমন হতে পারে। কিন্তু বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে। এরা এত সুন্দরভাবে করতে পারছে, তোমরা এত পারছো না কেন? সো ওই প্রেশারটা কিন্তু থাকবেই। এখন কিন্তু আমরা যেভাবে মনিটর করছি এবং বুলবুলের যে প্ল্যান আছে ফিউচারে, কিন্তু যেমন আগে আমরা কি আমাদের একটা রুটিনভাবে আমরা করতাম, এই মাসে টুর্নামেন্ট হবে, এই মাসে বিসিএল হবে, এই মাসে ওইভাবে হয়ে যাচ্ছে। তো ফিডব্যাক কি আমরা কি পেয়েছি, এটা কিন্তু দায়িত্ব কিন্তু যারা নিয়েছিল ওদের থেকে কিন্তু আমরা নিতাম না, বাট এখন এটা চালু হয়েছে। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে 1টি করে দল অংশগ্রহণ করছে। প্রতিদিন 2টি করে খেলা অনুষ্ঠিত হবে। 8 সেপ্টেম্বর সেরা 4 দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।